গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে আপনার বাচ্চা যদি ভর্তি করান, তাহলে এখানকার পড়াশোনার মান কি, ভবিষ্যৎ তার ফিউচার কি হবে, এখানে আবাসিক ব্যবস্থাপনাটা কেমন, এরপরে ভর্তি ফি, মাসিক বেতন কেমন, এখানে বাচ্চা ভর্তি করলে সার্বিক সমস্ত বিষয়গুলো আমি আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আমরা যাব হচ্ছে 24 ঘন্টা আমরা বাচ্চাদেরকে কিভাবে পড়াই, আমি সব আলোচনা করব। এখানকার কত ভর্তি ফি, মাসিক বেতন সব আমি আলোচনা করব। একের পরে আমি আলোচনা করছি। দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি আপনাদের মাঝে, আপনার কলিজার টুকরা সন্তানকে স্কুলে অথবা মাদ্রাসায় ভর্তি করার পূর্বে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কি জানতে পারবেন? আপনার আদরের টুকরা, কলিজার টুকরা সন্তানকে আপনি ভবিষ্যতে কিভাবে তাকে ভবিষ্যৎ গড়ে তুলবেন, এইটা আপনি জানতে পারবেন। অর্থাৎ একটি ভবিষ্যৎ শিক্ষা নিবাসের গাইডলাইন সম্পর্কে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আমি এটা অর্জন করেছি। বাংলাদেশে 3000 থেকে 3500 প্রতিষ্ঠান ঘুরে ঘুরে ভিজিট করে এই অভিজ্ঞতাটা অর্জন করেছি। দেশের বাইরে 80টার উপরে প্রতিষ্ঠান সফর করেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনারা যদি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ না দেখেন, আপনি বড় মিস করবেন। আর যারা গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে ভর্তি করাতে ইচ্ছুক, তারা তো অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তারপরে আমাদের প্রতিষ্ঠানে ফোন করবেন। ভর্তি সম্পর্কে তথ্য, মাসিক বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন, না দেখে যদি 2-4 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিট দেখে বা মাঝে মাঝে টেনে টেনে দেখে ফোন করেন যে আমি ভিডিওটি দেখেছি, আমি বুঝেছি, আপনি বলেন ভর্তি ফি, মাসিক বেতন কত, অনুগ্রহ করে দয়া করে আপনারা ফোন করবেন না। একবার নয়, 3 বার আমার এই ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনি ফোন করবেন। তাহলে আমি ফোনেই আমার এই প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্যপত্রগুলো আমি আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে আমার প্রথম অনুরোধ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের কলিজার টুকরা যে সন্তান, এদেরকে মানুষ করার জন্য আমাদের কি করণীয়, এটা আমি প্রথমত আলোচনা করব। যে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে আপনার বাচ্চা যদি ভর্তি করান, তাহলে এখানকার পড়াশোনার মান কি, ভবিষ্যৎ তার ফিউচার কি হবে, এখানে আবাসিক ব্যবস্থাপনাটা কেমন, এরপরে ভর্তি ফি, মাসিক বেতন কেমন, এখানে বাচ্চা ভর্তি করলে সার্বিক সমস্ত বিষয়গুলো আমি আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো, এক বাই এক, স্টেপ বাই স্টেপ। আপনি অমনোযোগী না হয়ে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখুন। আমরা অনেক সময় আমার কাছে প্রতিনিয়ত 20 জন, 40 জন, 50 জন অভিভাবক দেশের 64 জেলা থেকে বাচ্চা ভর্তি করার জন্য পরামর্শের জন্য আমাদের অফিসে আসে। তো আমার কাছে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট কার্ড বা অ্যাপয়েন্টমেন্ট ডেটা দেই, যে প্রথম লেখা থাকে বাচ্চার নাম কি, এরপরে লেখা থাকে বয়স কত, এরপরে লেখা থাকে প্রতিষ্ঠানে পড়েছে কিনা, এরপরে লেখা থাকে তার কত বছর যাবৎ সে পড়াশোনা করছে। তো সর্বপ্রথম আমার অবাক লাগে, প্রায় সময় দেখা যায় বাচ্চার বয়স 12 বছর, 15 বছর, 16 বছর, 19 বছর। আজকে নভেম্বরের 25 তারিখ 2024, আজকে একটা ছেলে নিয়ে আসলো, বয়স হচ্ছে 17।
তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার সন্তানকে আপনি কি পড়িয়েছেন? তো উনি জিজ্ঞাসা করলেন যে আমার সন্তান হেফজ শেষ করেছে, তবে ইয়াদ নাই। তো আমি জিজ্ঞাসা করলাম জেনারেল কতটুকু আউটপুট করেছে? আমাকে বলছেন উনি আমি বিদেশ থাকি, তো তো বাচ্চাটার খোঁজ খবর তো আমি তেমন নেই না, তার আম্মাই খোঁজ খবর নেয়, তবে ক্লাস 2 পর্যন্ত পড়েছে। তাহলে আপনি বলুন, এই 17 বছরের বাচ্চাটা সে যদি কোরআন হাফেজ হয়, হাফেজ হওয়ার পরে তাও ইয়াদ নাই, আবার ইয়াদ তো নাই, আবার ক্লাস 2 পর্যন্ত পড়েছে, এর ভবিষ্যৎটা কি হলো? আপনি একটু ভাবুন আমার কথাটা। এভাবে যদি আমার কাছে 10,000 অ্যাপার্টমেন্ট আছে যাদের বয়স 15, 16, 19 বছর, কিন্তু হাফেজ কেউ হয়েছে, কেউ হয়নি, কেউ 5 পারা 10 পারা মুখস্থ করেছে, ভুলে গিয়েছে। আমি তাদেরকে যখন জিজ্ঞেস করি তাহলে এরকমটা কেন হলো, কয় ছেলেটা অমনোযোগী, পড়া শিখে না, বাসায় গেলে প্রতিষ্ঠানে আসতে চায় না, আর আসলেও পালায় ইত্যাদি। অথচ একজন প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছে, তা বাচ্চাটা মানুষ হবে। কিন্তু আমার মতো যারা অনভিজ্ঞ, হাজার হাজার লক্ষ লক্ষ ওস্তাদ হুজুর, আমরা মাদ্রাসা খুলে বসে আছি, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতেছি। তাদের উদ্দেশ্য আজকে আমার ভিডিও। আর যে সকল অভিভাবকরা বাচ্চা দিয়ে তাদের জীবন নষ্ট হয়েছে কিন্তু পড়ালেখার চোখ দেখেননি, তাদের উদ্দেশ্য আমার ভিডিওটা। আপনি দেখুন, দেখতে থাকুন, আপনাদের চোখ খুলে যাবে আজকে। দেখেন, আমরা যদি আমাদের বাচ্চাকে যখন আমরা কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ওই প্রতিষ্ঠানের যে শিক্ষক আমার সন্তানকে পড়াবেন, ওই শিক্ষকের শিক্ষাগত মান কি, ওই শিক্ষকটা কোয়ালিফাইড কিনা, এটাকে জাস্টিফাই করতে হবে। টিচার যদি কোয়ালিফাইড হয় তাহলে আমার সন্তানও কোয়ালিফাইড হবে, আর টিচার যদি আনকোয়ালিফাইড হয় তাহলে আমার সন্তানও আনকোয়ালিফাইড হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা অবশ্যই যারা ম্যাথমেটিক্স পড়েছি, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা পড়েছি মান নির্ণয় অঙ্কের জন্য। তদ্রূপ এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে। আমার সন্তান, তার বয়স যদি 3 বছর হয়, 4 বছর হয়, 4 বছর হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন। 4 বছর হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে আমাদের, এটা মাথায় রাখতে হবে। ইংলিশ মিডিয়ামে গেলে দেখা যায় 3 বছরের বাচ্চা ভর্তি করাচ্ছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে। আমরা কেন, এবং তারা ইংরেজিতে কথা বলতে পারছে, আমরা কেন মাদ্রাসার কোরআন শিক্ষা দিতে পারবো না? মুখের থেকে কথা বের হওয়ার সাথে সাথে তো বাচ্চাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করানোর জন্য স্কুলে পাঠাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে। তো আমরা কেন এতটা পিছিয়ে থাকবো? বিদেশে দেখবেন বাচ্চারা পড়ছে আবার খেলছে, টিচাররাও খেলছে আবার পড়ছে, টিচাররা বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের টিচার আমরা কি করি, এই পর বুঝিস না কেন, লাঠি নিয়ে আমরা নির্যাতন করি, টর্চার করি, শারীরিক মানসিক নির্যাতন করছি। আসলে আমরা জানি না একটা শিশুকে কিভাবে পড়াতে হয়। তো আমাদের ভিডিওটি যারা দেখছেন আজকে জানবেন আমরা একটা শিশুকে কিভাবে পড়াশোনা করাতে হয়। দেখেন, প্রথম সূত্রটা কি, আমার সন্তান যার কাছে দেব সে আদর্শ মানুষ গড়ার কারিগর কিনা, সে কোয়ালিফাইড টিচার কিনা, তার শিক্ষার মান সর্বোচ্চ মানের কিনা, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনাকে আমি একটা উদাহরণ দিই, আমার একটা বয়ম বা আমার একটা বোতলের মধ্যে মধু আছে 250 গ্রাম। কেউ যদি বলে যে আমাকে 2 কেজি মধু দেন, আমি কি দিতে পারবো? পারবো না। কেন জানেন? আমার মধু আছে 250 গ্রাম, আমি এখানে তো আমি 2 কেজি মধু দিতে পারছি না। তো আমার এলেম যতটুকু আছে আমি আপনার সন্তানকে ততটুকু দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এই জন্য যারা শুধু হাফেজ কিন্তু কোরআন অর্থ শিখে নেই, যারা শুধু হাফেজ এলেম শিখে নাই, যারা শুধু হাফেজ জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় নাই, এবং হাফেজ কিন্তু কোরআন ভুলে গিয়েছে, তারা কবিরা গুনাহ করলো। কোরআন মুখস্থ করার পরে মুখস্থ রাখাটা হচ্ছে ওয়াজিব, আর মুখস্থ করাটা হচ্ছে নফল। এলেম শেখা ফরজ। আমরা এলেম শেখা ফরজ, কোরআনকে বোঝা ফরজ, কোরআন বুঝে ওই অনুযায়ী চলা ফরজ। কিন্তু আমরা কি করি?
আমরা কোরআনটাকে মুখস্থ করে আবার ভুলে যাই। বাংলাদেশে আমি দেখেছি শতকরা 80% কোরআন হাফেজ ইয়াদ নাই, আর কোরআন মুখস্থ করার পর ভুলে গেলে হয় কবিরা গুনাহ। আমরা একটা হাদিস শুনেছি, কোরআন হাফেজদের মাথায় নূরের তাজ পরানো হবে কিয়ামতের দিন। ঠিক আছে, কিন্তু ওটাকে ইয়াদ রাখতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। কিন্তু আমল না করিয়া যদি ইয়াদ না রাখি, তাহলে ওই কোরআনই তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মুরাব্বিদের থেকে শুনেছি, হাটাজারি মাদ্রাসা, আমি মেখল মাদ্রাসার ওস্তাদদের থেকে শুনেছি, ফয়জুল কালামের মধ্যে পড়েছি, এবং আমি বড় বড় ওস্তাদদের থেকে শুনেছি যে কোরআন মুখস্থ বর্তমান জামানার জন্য কোরআন মুখস্থ যদি রাখতে না পারো, তাহলে তোমার হেফজ করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, মুখস্থ রেখে ওইটা অর্থ জানতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। যদি সম্ভব হয় তাহলে কোরআন মুখস্থ করো। তাহলে কোরআন শুদ্ধ করে সহি করে পড়া হচ্ছে কি ওয়াজিব, অর্থাৎ ইলম শেখা ফরজ, কোরআনকে বোঝা ফরজ। অতএব যারা শুধু হাফেজ, তাদের কাছে বাচ্চা দিবেন না, তারা আপনার বাচ্চাকে লাইফটা নষ্ট করবে। আপনাদেরকে একটা আমি হিসাব গণনা করে বুঝিয়ে দেই। প্রথমত হচ্ছে একটা বিশাল বড় একটা মাঠ, এই মাঠের মাঝখানে যদি আমাকে এবং আপনাকে ঘুম পড়তে বলা হয়, কারো ঘুম হবে? নিশ্চয়ই ঘুম হবে না। কারণ রোদ পড়ে, বৃষ্টি পড়ে, এটার মধ্যে কিন্তু ঘুম হয় না। কারণ কি জানেন? রোদ্রের মধ্যে কখনো ঘুম হয় না। তাহলে ঘুমের জন্য শর্ত হচ্ছে একটা তাঁবু টানাতে হবে, একটা বিছানা বিছিয়ে দিতে হবে, তাহলে ঘুম আসতে পারে। তাহলে যদি আমি লাঠি একটা নিয়ে, বন্দুক একটা নিয়ে দাঁড়িয়ে থেকে ঘুমাও, জোর করে যেমন ঘুম হয় না, তদ্রূপ একটা বাচ্চাকে জোর করে লাঠি দিয়া পড়ানো হাজার চেষ্টা করলে পড়া হবে না। তাহলে ঘুমের জন্য সত্যটা কি? তাঁবু টানাতে হবে, বিছানা করতে হবে। বিছানা তৈরি করলেই ঘুম আসতে পারে। তদ্রূপ পড়া শুরু করার আগে দুইটা জিনিস শিক্ষা দিতে হয় বাচ্চাদেরকে। এই দুইটা জিনিস যদি আমরা শিক্ষা না দেই, তাহলে ওই বাচ্চাটার পড়া হবে না, অমনোযোগী হবে, দুষ্টমি করবে, বাসায় গেলে আর আসতে চাবে না, হইচই করবে। আর আমাদের গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের বাচ্চারা বাসায় যেতে চায় না। আপনি আসুন, আপনি বাস্তবে আসুন, দেখুন আমাদের বাচ্চারা বাসায় যেতে চায় কিনা। তারা বাসায় গেলে থাকতে চায় না। কারণ কি জানেন? মজার বিষয় দেখেন, কি বলছি, পড়াশোনা শুরু করার আগে দুইটা বিষয় জানতে হবে। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে, এই দুইটা বিষয় শিক্ষা দিতে হবে আমাদের শিক্ষার্থীদেরকে, এই কচি কাঁচা শিক্ষার্থীদেরকে। কারণ ওদের মনটা কিন্তু কচি, ওদেরকে আমরা যা শিক্ষা দেবো তাই শিখবে। আমরা ভুল শিক্ষা দিলে ভুল শিখবে, কর্কশ ভাষায় কথা বললে কর্কশ ভাষা শিখবে, ওদের সাথে বিনয় সূত্রে কথা বললে বিনয় সূত্রে কথা শিখবে। যেভাবে আমরা শিখাবো, সেভাবে যেভাবে গড়বে সেভাবে গড়ে উঠবে। অতএব এই বাচ্চাদেরকে প্রথম ম্যানার শিক্ষা দিতে হবে, সাইকোলজি মাইন্ড সেট আপ করতে হবে। ম্যানার বলতে সাধারণত 4 প্রকার বলা যায়। একটা হচ্ছে পারিবারিক ম্যানার, প্রাতিষ্ঠানিক ম্যানার, সামাজিক ম্যানার, রাষ্ট্রীয় ম্যানার। তো আমি আপনাদেরকে আরো হাজার রকম ম্যানার আছে, তার মধ্যে আমি প্রাতিষ্ঠানিক ম্যানার সম্পর্কে আমি আংশিক আলোচনা করছি। যেমন আমি শিক্ষক, আমার সামনে অনেকগুলো ছাত্র আছে মনে করেন, তো যেটা বাংলাদেশে প্রচলন চলছে, এই আমরা বলে থাকি, এই দাঁড়াও, এই তোর পড়া হয়েছে, তো পড়া হয়নি কেন, এই তুই পড়িস নি কেন, কি করছস? এই যে তাকে ডেকে তুই তামারি করে তাকে কথা বললাম, তার মনটা কিন্তু ভেঙে গেছে, মনটা ছোট হয়ে গেছে। সে কিন্তু টিচার থেকে একটা মানসিক একটা চাপ সৃষ্টি হয়েছে। আর এই ব্যাপারটা কি করে জানেন? পুলিশ করে। কার সঙ্গে জানেন? চোরের সঙ্গে করে। আর যদি টিচার হয় যদি পুলিশ, আর ছাত্র যদি হয় চোর, সেখানে পড়াশোনা হয় না, সেখানে শাসনের আখড়া একটি জায়গা হয়, আর সেখানে পড়াশোনা হবে না। আর এখানে টিচার হতে হবে বন্ধু, টিচার হতে হবে ভাই, টিচার হতে হবে বাপ, টিচার হতে হবে মা। একজন টিচার হবে সর্বশ্রেষ্ঠ বন্ধু। আর যেখানে টিচার যদি হয় জল্লাদ, টিচার যদি হয় বিচারপতি, তাহলে বাচ্চারা শিখবে কি? আমার থেকে কি শিখবে? বাচ্চারা শিখবে কর্কশ ভাষা, যেটা টিচার আমি আমার ছাত্রদের সঙ্গে যেটা আমি করেছি সেটাই শিখবে। সে যে প্রয়োগ করবে সাথী সঙ্গীদের কাছে, সে প্রয়োগ করবে বাসায় গিয়ে তার ছোট ভাই বোনদের সাথে, আর তার মনটা ভেঙে যাবে, সে লজ্জিত বোধ করবে, সে বাসায় গেলে আর আসতে চাবে না, কারণ ওই ব্যবহারটা তো সুন্দর পায়নি আমার থেকে। আর আমি এখানে বলি যে
বাবা আব্দুল্লাহ, আপনি কি পড়া শিখেছেন? বা বাবা এহতেশাম, আপনি কি পড়া শিখেছেন? বাবা রাজিন, আপনি কি পড়া শিখেছেন? জি ওস্তাদ, শিখেছি, তবে পুরোটা শিখতে পারিনি। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আপনি যতটুকু শিখেছেন ততটুকু শোনাতে পারবেন? জি ওস্তাদ, শোনাতে পারবো। আচ্ছা, চমৎকার, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে বাকি অর্ধেকটা যারা শিখেছেন আর যারা ফুল শিখেছেন, আমি সবাইকে ফুল যারা শিখেছেন একটা পুরস্কার দেব। আর যারা অর্ধেক শিখেছেন তাদেরকে আমি এখন প্র্যাকটিস করাই দেবো মুখে মুখে। যারা মনোযোগ সহকারে আমার সাথে শিখবে তাদেরকে আমি ডাবল পুরস্কার দেবো। আচ্ছা বলুন তো আপনারা, এই যে ডাবল পুরস্কার দেওয়ার যে একটা লোভ, একে যদি আপনি 1 কোটি টাকা স্বর্ণ দেন, সেটা কিন্তু তার কাছে মূল্য না। তার কাছে কিন্তু 10 টাকা চিপস অথবা 2 টাকা লজেন্সটা কিন্তু তার কাছে অনেক কিছু। কারণ কি জানেন, এই বাচ্চাটা তার কাছে প্রাউড, এটা মনে হবে যে আমি একটা পুরস্কার পেয়েছি ওস্তাদ থেকে। এখন আমি যেটা পড়াবো সে কিন্তু দুষ্টমি না করে মনোযোগ সহকারে কিন্তু শিখবে, এবং সে এত সুন্দর শিখবে, মানে দ্রুত শেখার জন্য চেষ্টা করবে। ভিতরে না থাকলে কিন্তু ওস্তাদকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি বুঝলেন? বাচ্চাদের থেকে পড়া আদায় করে নিতে হয়, এবং মনোরঞ্জন দিয়ে, ভালোবাসা দিয়ে। আমরা কি করি? পিটাই। আর পিটাই কি করি? বাচ্চা মনটা নষ্ট করি। সে কি করে জানেন? বাসায় গেলে আসতেছে না, মার আঁচল ধরে বসে থাকে, আম্মু যাব না, কিন্তু মনের ভাষাটা কিন্তু আম্মুকে বুঝাতে পারে না। কারণ কি জানেন? ওই বললে, কারণ তার মনের ভাষাটা হচ্ছে শিক্ষকের কর্কশ ভাষা। আর বাকি ছাত্ররাও ওটা শিখেছে, ছাত্রও একজন ছাত্রীর সঙ্গে এসে কর্কশ ভাষা ব্যবহার করে। সে কিন্তু তার মনের দিক থেকে মরা হয়ে গেছে। এক সময় জানেন সে কি মনে করে? সে মন মারা হয়ে সে প্রতিষ্ঠান পালানো শুরু করে। কারণ ওদিকে বাবা মার চাপ, ওদিকে শিক্ষকদের চাপ, পরে দোকানে গিয়ে সে উল্টাপাল্টা ছেলের সাথে মিশে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আজকে আমার মতো শিক্ষক, আমার মতো যারা শিক্ষক, অনভিজ্ঞ শিক্ষক, এরাই একটা বাচ্চার জীবন নষ্ট করছে আমরা। আপনারা অভিভাবক কখনো খেয়াল করেছেন? আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকেন। আমি কিন্তু 32 মাসিক বেতন আমি কিন্তু আলোচনা করব আমরা আজকে ভিডিওর মধ্যে। আপনারা শুনতে থাকেন। আমি সব আলোচনা করব, এখানকার কত 32 মাসিক বেতন সব আমি আলোচনা করব। একের পর এক আমি আলোচনা করছি, দেখেন। তাহলে দেখেন, এটা হচ্ছে ম্যানার। আচ্ছা, ম্যানার সম্পর্কে আরো কিছু ব্যাপার আছে। আমি মনে করেন আমি আপনাকে একটা গ্লাস বা একটা বাটি বা একটা কিছু দিলাম। তো আমরা কি করি? আমরা টিচার মনে করি আমি খুব রাজা বাদশা, আর ছাত্ররা খুব গোলাম নাকি? এই ল, এটা ধর, যা এটা নিয়ে যা। বলেন, একজন টিচার যদি তার ছাত্রের সঙ্গে এভাবে ব্যবহার করি আমরা, তো এই বাচ্চাটা কি শিখলো? সে তো ওভাবেই যে ইউজ করবে। আর আমরা যারা বিমানে চলেছি, আমরা অবশ্যই দেখেছি যারা বিমানে সার্ভিস করে, হ্যাঁ, তারা এক্সকিউজ মি ছাড়া, প্লিজ স্যার ইউর সিট লেফট হ্যান্ড সাইড, মানে আমরা বলে থাকি যে আপনার সিটটা ওই পাশে, অথবা এক্সকিউজ মি স্যার আপনি বেলটা পরে নেন। আমরা দেখেন কত সুন্দর করে, বা একটা কিছু দিলে এইভাবে সুন্দর করে আমরা দিয়ে থাকি, তাই না? এভাবে দেই আমরা। কেন দিই জানেন? ওই যে ম্যানার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যানারকারী কি জানেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুখে বলি আমার নবীর উত্তরসূরি, কিন্তু আমার অন্তরে মুনাফিক। আমরা কিন্তু ম্যানার শিখেছি কার থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। আমরা তো ম্যানার আমরা তো ওই যে শিক্ষক হয়ে গেছি, আমি তো কর্কশ ভাষা আর বাচ্চাদেরকে ভালোবাসার জায়গায় কি করি? আরে আল্লাহ নবী বলছে মসজিদের মধ্যে পেশাব করে দিলেও বাচ্চাকে যেন ধমক না দেওয়া হয়, ওকে পেশাব করতে দাও। আর আমরা কি করি? বাচ্চাকে এমন ধমক দিই ও প্রস্তাব তো বন্ধ হয়ে পায়খানা করে দেয়, এমন ধমক দেয়। বাচ্চার মনটা মরে গেল, ও পড়াশোনা তো দূরের কথা, তার মনটাই মরে গেছে, ওর দিল থেকে তো পড়া আসতেছে না। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার প্রিয় দর্শক, আপনারা আমার কথাগুলো শুনছেন, একটু মনোযোগ সহকারে শুনেন। এটা হচ্ছে ম্যানার। ম্যানার শিক্ষা দিতে হবে আগে, পড়া শুরু করার আগে। এরপরে যদি আমি বলি সাইকোলজি মাইন্ড সেটআপ কি জানেন? যেমন গত 1 সপ্তাহ আগে আমেরিকান প্রবাসী সিটিজেনশিপ বাংলাদেশের কালচারের সাথে আমাদের প্রতিষ্ঠানে পড়ানোর জন্য বাংলাদেশে আসছে। তো এই ছেলেকে ধমক দিয়ে কান্না করে দেয়। আচ্ছা বলুন, আর মফস্বল, সেই চাঁদপুর নোয়াখালী মফস্বল অজরপাড়াগায় যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, সে সকালে নদীর পরে এক ডুব দেয়, দুপুর বেলায় তাল গাছের মাথায় ওঠে, আর বিকেল বেলায় আম গাছ থেকে তাকে নামান যায় না, লাঠি দিয়ে পিটায় নামাইতে হয়। এই ছেলেকে যদি আমি বলি বাবা শোনা, তাহলে আমার মাথার পাতু লাভ দিয়ে উঠবে, তাই না? তাহলে তাদের মেজাজ বুঝে তাদেরকে টিচ দিতে হবে, মানে শিক্ষা দিতে হবে। আমি চিন্তা করি যে সে মফস্বল, সে নোয়াখালীর থেকে যে ছেলেটা আসছে,
সে অদরপাড়াগার থেকে তাকে যে ইউজটা করব, তাকে তার সাথে যে বিহেভটা করব, একটু ধমক দেবো হালকা, আমি যদি সেই গুলশান ভদ্র পরিবারের যে ছেলেটা ছিল বা ইংল্যান্ডে ছিল তার সাথে একই ব্যবহার করি, সে তো টিকবে না। অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা তার মন সাইকোলজি বুঝে আমি শিক্ষা দিতে হবে এখানে, এবং আলাদা কাউন্সিলিং করতে হবে। তখন বাচ্চাটাকে আমরা যা শিক্ষা দেব তাই নেবে, অর্থাৎ তার মনটা মিশে যাবে প্রতিষ্ঠানের সঙ্গে। আমরা কি কখনো ভাবছি যে একটা বাচ্চাকে শিক্ষা দেওয়ার আগে দুইটা জিনিস শিক্ষা দিতে হয়? ম্যানার সাইকোলজি কখনো ভাবিনি। ম্যানার সাইকোলজি সম্পর্কে কোনো ট্রেনিংই বাংলাদেশে আমি দেখিনি বললেই চলে। অথচ একটা বাচ্চাকে শিক্ষা দেওয়ার আগে এই দুইটা প্রশিক্ষণ খুবই প্রয়োজন। একজন টিচার বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন, কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে বাচ্চাদেরকে আয়ত্ত করবেন, তাদেরকে মনোরঞ্জন করে তাদেরকে পড়ার শিক্ষা দিবেন, এই ট্রেনিংটা খুবই জরুরি। কিন্তু এই ট্রেনিং নাই। 41 দিন ট্রেনিং একটা দিয়া আমরা সারা বছর পড়া ঘুরাই ফুরাইয়া 3-4 বছর বাচ্চার লাইফটা ঘুরাই ফুরাইয়া নষ্ট করে দিচ্ছি। আমাদের দিন যাবে, পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী ম্যানার কিরকম ছিল এটা স্টাডি করি আমরা, কোনো স্টাডি নেই। সারাদিন মোবাইল টিপি আমরা, মোবাইলের পিছনে ব্যস্ত। এখান থেকে ফিরে আসতে হবে। এখন আসুন, এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি মনে করেন আপনি একটা রুগী নিয়ে গেলেন ডাক্তারের কাছে। এখন আপনি ডাক্তারের কাছে রুগী নিয়ে যাওয়ার পরে আপনি ডাক্তারকে বলেন যে আমার রুগীটাকে অপারেশন করতে হবে। এখন ডাক্তার সাহেব যদি এসে আপনাকে বলে যে না আমি পারবো না আপনার রুগীকে অপারেশন করতে, কেন? সে উঠে দৌড় মারে, সে চিল্লাচিল্লি করে। আচ্ছা বলুন তো, আপনি কি বলবেন? আপনি কি বলবেন এটা দক্ষ ডাক্তার? না, দক্ষ ডাক্তারের কাছে রুগী গেলে চিল্লাবে না। ডাক্তার জানে এই রুগীটা যদি অবশ না করে তাকে আমি সিজার করতে যাই, সে তো দৌড় মারবে, ব্যথা পাবে, চিল্লাবে। তো ডাক্তারের কাজ কি ছিল? তাকে অবশ করা। এখন সে অবশ না করে তাকে কি করলাম আমরা? তাকে অপারেশন করতে গেলাম। অতএব সে উঠে দৌড় মারলো। তদ্রুপ যদি একজন শিক্ষক যদি বলে আপনার বাচ্চা কথা শোনে না, কথা মানে না, চিল্লাচিল্লি করে, তাহলে মনে করতে হবে এই টিচারটা অদক্ষ টিচার, সে দক্ষ টিচার নয়। তাহলে দক্ষ টিচার পরিচয় দেখে নেন, বুঝে নেন। একজন দক্ষ আদর্শ টিচার কখনো বলতে পারবে না আপনার ছেলে কথা শোনে না, কথা মানে না, পড়া শোনে না, পড়া পড়ে না, দুষ্টমি করে না। আরে বাচ্চারা তো দুষ্টমি মেজাজ থাকবেই, তারা তো পড়া পড়বে না। টিচারের কাজ হচ্ছে তাকে কাউন্সিলিং করে বুঝিয়ে সুজিয়ে আদর মহব্বত ভালোবাসা দিয়ে তাকে লাইনে আনা। আর যদি আমি এটা আনতে না পারি তাহলে আমি তো টিচার নই। আমার বাচ্চা যদি দুষ্টমি করে তাকে আমি সুন্দর ভালোবাসা দিয়ে যদি লাইনে আনতে পারি, তা আপনার বাচ্চা যতক্ষণ পর্যন্ত আমার বাচ্চা মনে করতে না পারবো আমি তো আদর্শ শিক্ষক হতেই পারবো না। অতএব আমাদের প্রত্যেকজন টিচার মনে করতে হবে আমার কাছে যতগুলো অভিভাবক বাচ্চা দিয়েছে সবার আমানত আমার কাছে। এই আমানত মনে করে যখন আমরা বাচ্চাদেরকে পড়াবো তাহলে ওই বাচ্চাটা হক আদায় হবে। তাহলে আপনি বলুন, শিক্ষার আগে কয়টা জিনিস শিখলাম? দুইটা, ম্যানার এবং সাইকোলজি। এই বিষয় নিয়ে আমি ট্রেনিং করাই, টিচারদেরকে ট্রেনিং করাই, বিশদ ট্রেনিং চলে, বিস্তারিত ট্রেনিং আমি করিয়ে থাকি দেশ এবং দেশের বাইরে। এর দ্বারা শিক্ষকরা অনেক কিছু শিখতে পারে, শিক্ষার্থীরা শিখতে পারে। এইটা খুব মূল মন্ত্র, মূল মানদণ্ড হচ্ছে বাচ্চাকে শিক্ষা দেওয়ার আগে কি শিক্ষা? ম্যানার এবং সাইকোলজি শিক্ষা। আচ্ছা বলুন, চিতল পিঠা যদি আমরা তৈরি করি, আমি যদি একটা সাধারণ কড়ার মধ্যে তৈরি করি, হবে? কি হবে? রুটি হয়ে যাবে, চিতই পিঠা হবে না। তাহলে কি করতে হবে? সাজে চিতই পিঠা খেতে হবে। তাহলে তাড়াতাড়ি সাজটাকে তৈরি করতে হবে, তৈরি করার পরে ওখানে ঢাললেই চিতই পিঠা হয়ে যাবে। তদ্রুপ পড়া শুরু করার আগে ম্যানার সাইকোলজি সেটা ছাড়া যদি আমি বাচ্চাকে পড়াশোনা করাই তাহলে চিতই পিঠার মতো হয়ে যাবে। সাধারণ করার মধ্যে যেমন চিতই পিঠা আশা করা যায় না, ম্যানার সাইকোলজি সেট আপ ছাড়া বাচ্চাকে পড়া শুরু করলে বাচ্চার যথার্থ পড়া আশা করা যায় না। অবশ্যই বুঝতে পারছেন আমার কথা। এখন আমরা যাব হচ্ছে 24 ঘন্টা আমরা বাচ্চাদেরকে কিভাবে পড়াই। দেখুন, একটা বাচ্চা বা আপনি বা আমি বা বাংলাদেশে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের যাদেরকে, সেটা পশু পক্ষী থেকে নিয়ে শুরু করে সবাই 24 ঘন্টা সময়কে আমরা ব্যয় করি। তো আমরা যদি ছোট বাচ্চাদেরকে শিক্ষা নিবেশের ক্ষেত্রে 24 ঘন্টা ভাগ করতে যাই, তাহলে 24 ঘন্টার মধ্যে আমরা 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 4 ভাগে। এক ভাগ হচ্ছে কোরআন শিক্ষা,
আমার কারিকুলাম কিন্তু জানতে হবে আপনার বাচ্চা কোন কারিকুলামে পড়বে, তার ভবিষ্যৎ লক্ষ্য কি, এই প্রতিষ্ঠানে পড়ে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটে পড়ে আপনার বাচ্চা ভবিষ্যতে কি হবে, কয়দিনে কি হবে, এগুলো আপনাকে জানতে হবে। তো আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনি জানবেন কিভাবে? তাহলে কি করলাম, 24 ঘন্টাকে কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি। এক ভাগ হচ্ছে কোরআন শিক্ষা, এক ভাগ জেনারেল শিক্ষা, এক ভাগ হচ্ছে ঘুম, এক ভাগ হচ্ছে খেলাধুলা, নামাজ কালাম, গোসল আদি ইত্যাদির জন্য এক ভাগ যাবে। তাহলে কয় ভাগ? 24 ঘন্টাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। তাহলে এক ভাগ যেটা কোরআন শিক্ষা, সেই কোরআন শিক্ষাটা হবে ফজরের নামাজের পরে 2 ঘন্টা মেইন টাইম, জোহরের নামাজের পর 2 ঘন্টা মেইন টাইম, আর মাগরিবের নামাজের পরে কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 6 ঘন্টা আমরা কোরআন শিক্ষা দেই। এই 6 ঘন্টা কি কোরআন শিক্ষা দেই? কেমনে? ওই আমি ওস্তাদ মোবাইল একটা নিয়ে পড়ে থাকি আর ছাত্র 20 জন 30 জন 80 জন লম্বা করে বসে রাখি নাকি, হ্যাঁ পড়ো, আর আমি টিচার বসে বসে কি করতেছি? মোবাইল টিপতেছি, কিছুক্ষণ পর টেবিলে বাড়ি মারতেছি নাকি? এভাবে 50,000 বছর পড়লেও বাচ্চাদের পড়ালেখা হবে না। তাহলে কি করতে হবে? একজন শিক্ষক সর্বোচ্চ 6 জন অথবা 10 জন ছাত্র নিতে হবে তার আন্দাজে। ম্যানার সাইকোলজি সেটআপটা আগে করতে হবে যাতে বাচ্চা অমনোযোগী না হয়। এখন একটা বাচ্চা কোরআন মুখস্থ করার জন্য ধাপ কয়টা? 5টা। কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে কায়দা, আমপারা, নাজরা, হেফজ, শুনানি, 5টা ধাপ। কায়দাটা হচ্ছে কোরআন শরীফ শেখার জন্য একটা নিয়ম কানুনকে বলা হয় কায়দা। এখন এই কায়দাটা হতে পারে আপনি আপনার মতো পড়াতে পারেন, আমি আমার মতো পড়াতে পারি, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য কোরআনটাকে শুদ্ধকরণ, প্রত্যেকটা হরফকে সিফত মাখরাজ অনুযায়ী কি শুদ্ধ করে উচ্চারণ করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমি যদি সেখানে আমার বাপ দাদা কি একটা লিখে গেল, ওইটা একটা কোন রকম ট্রেনিং দিয়া ওই তোতা পাখির মতো ওই যেটা শিখছে ওইটাই তোতা পাখির মতো 1 বছর 2 বছর ধরে পড়াইলাম, এছাড়া কোনো আমার গবেষণা নাই, বাচ্চারা এই জন্য জীবনে উন্নতি হচ্ছে না। মানে একটা কায়দা বই নিয়ে 1 বছর 2 বছর 3 বছর কাটাই দিচ্ছে, আমপারা নিয়ে 2 বছর। গত 1 সপ্তাহ আগে 5-7 জন ছাত্র আসছে, তাই আমি জিজ্ঞেস করলাম যে বাবা তোমরা বয়স কত? 12 বছর। মাদ্রাসা কয় বছর পড়ো? তো বলছে যে 7 বছর পড়ি। তো কি পড়েছো? কয় কায়দাটা শেষ করে আমপাড়ায় গেছি। বলেন 7 বছরের একটা বাচ্চা কায়দা শেষ করে আমপাড়ায় গেছে, তো 12 বছর বয়স হয়েছে আমপাড়া শেষ করে না দাঁড়ায় পড়বো, তো এত বছর করলোটা কি? ভাই দুঃখ লাগে, দুঃখ। আমি আসলে আজকে ভিডিওটা বানাইছি এই কারণে, কারণ হাজার হাজার ছাত্র তাদের লাইফটাকে নষ্ট করে আমার কাছে আসতেছে। যখন আমি জিজ্ঞেস করি কি, কয় না ওদের গ্রুপে তো 60 জন ছিল। কয়জন? 60 জন, 40 জন, 20 জন। তো ওস্তাদ কি করে? কয় ওস্তাদ তো মোবাইল টিপে আর ছাত্রদেরকে কি বলে জানেন? এ পড়ো। আর কিছুক্ষণ পরে কি করে? ওই ওস্তাদ দিয়ে পুকুরে পাড়ে যায়, নদীর পাড়ে যায়, যাই ফোনে, হ্যাঁ ফোনে এভাবে কথা বলে। কার সাথে কথা বলতে? ওই হুজুর জানে আর ওই মোবাইলে জানে। আর মুয়াজ্জিম সাহেব কি করি আমরা জানেন? আমাদের মধ্যে মুয়াজ্জিম সাহেব কোথায় দাওয়াত আছে, কোথায় ওয়াজ আছে, মাহফিল আছে, এই চিন্তায় আমরা দৌড় মারি। হ্যাঁ কেমনে 2 পয়সা পকেটে ঢুকবে। কিন্তু আমার কাছে কতগুলো আমানত, কতগুলো অভিভাবক কিছু বাচ্চা দিছে, এদের পড়াশোনা হচ্ছে কিনা খবরে নদারত, খবরে নদারত ফার্সি ভাষায় কুই খবর নেহে রাখতা হ্যাঁ। এগুলো আমরা মুয়াজ্জিম সাহেবের খাম। ওস্তাদ বসে বসে কি করি আমরা? ওস্তাদ বসে বসে ওখানে বসে হ্যাঁ মোবাইল হাড্ডা মারে আর ভিডিও দেখে। ভাই ও দোস্ত বুজুর্গ, 3,500 প্রতিষ্ঠান সফর করেছি। হক কথা বললে তো অনেকে আপনারা বলতে পারবেন যে কি বলে, এটা বাস্তব কথা তুলে ধরছি আমরা, দুঃখ নিয়ে, দুঃখ দুঃখ আর কিছু না। তো দেখেন আমি যদি কায়দা পড়াই তাহলে আমাদের টার্গেট থাকবে একজন শিক্ষক সর্বোচ্চ ছাত্র দেব 6 জন অথবা 10 জন, 20 জনও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু নিয়ম ঠিক থাকতে হবে। তো এখানে কায়দা কি? কায়দার মধ্যে দেখেন একটা বাচ্চাকে যদি আমরা কায়দা পড়তে দেয়, আর বেশিরভাগ মাদ্রাসার ছেলেদেরকে তো দেখি 7 বছর 8 বছর 9 বছর বয়সে দিয়ে দেয়, এদের তো পড়াইতে কায়দা পড়াতে বেশিক্ষণ লাগে না। 4 বছরের বাচ্চাদেরকে যারা দেয় তাদের একটু সিলেবাসটা ভিন্ন, সেটা আপনার সরাসরি আসলে আমি বুঝাই দেবো। বেশিরভাগ বিশেষ করে 7 বছর 6 বছরের বাচ্চা তাদেরকে দেয়, এদের কায়দা শেষ করতে কয়দিন লাগে দেখেন। দেখেন বিশেষ করে একটা কায়দার মধ্যে যদি আমি বলি তাজবিদ ভিত্তিক মুরাক্কাব, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ মধ্যে আরজি, হ্যাঁ একফা এজার ইত্যাদি, হ্যাঁ তাজবিদ ভিত্তিক মুরাক্কাবে যদি আমি যাই তাহলে 252টা 252টা মুরাক্কাব যদি
আমি টার্গেট করি, টার্গেট থাকতে হবে, কথাটা খেয়াল রাখেন। টার্গেট, টার্গেট অর্থ কি জানেন? যে আমি 10টা বাচ্চাকে আমি আজকে সকালবেলা 2 ঘন্টায় কটা শব্দ শিখাবো, সেটা তাজবিদ ভিত্তিক কিনা, এবং ওস্তাদ পড়বে ছাত্র পড়বে, ওস্তাদ পড়বে ছাত্র পড়বে, ওস্তাদ পড়বে ছাত্র পড়বে। এখন এরকমটি না, এই একবার পড়াই দিলাম আবাদুন আখাদা, এই পড়ো। এখন সে কি করতেছে জানেন? আবাদুন 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 আবাদান 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 আবাদা 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 দাদা 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 নানা 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 চাচা, মানে আবাদুন থেকে আবাদা হয়ে গেছে, আবাদার থেকে দাদা হয়ে গেছে, দাদার থেকে নানা হয়ে গেছে, আর ওস্তাদ বসে ওইখানে মোবাইল টিপতেছে। আরে না ভাই, আমি উচ্চারণ করব যে হরফটা, আমার বাচ্চা ওটা উচ্চারণ করবে, আমাকে নকল করতে হবে। আমি পড়াইতে পড়াইতে মুখে ফেনা বেরিয়ে যেতে হবে, আর বাচ্চারও পড়তে পড়তে মুখে ফেনা বেরোতে হবে, তখন বাচ্চা আমার পড়াটাকে নকল করবে। একজন শিক্ষক যদি বাচ্চাকে পড়ানোর খেয়াল থাকে, উঠানোর খেয়াল থাকে, তাহলে তার মোবাইল চেপার সময় থাকে না, তার মোবাইল সে চিপতে পারে না। আর প্রায় প্রতিষ্ঠানগুলোতে মোবাইল টেপে আর বাচ্চা পড়ায় কেমনে, আমি বুঝে আসি না। আমি এটা, আমার প্রতিষ্ঠানে এগুলো নাই। অতএব যদি আমি 10 মিনিট একটা বাচ্চাকে একটা মোরাক্কাব পড়াই, তাহলে সকালবেলা 2 ঘন্টায় 12টা, দুপুরবেলা 2 ঘন্টায় 12টা, রাত্রে 2 ঘন্টায় 12টা, কয়টা হলো? 3 × 36টা। এখন 36টা মোরাক্কাব, 10টা বাচ্চা, আপনি মনে করেন শিক্ষক, আপনার আন্ডারে 10টা বাচ্চা দিলাম, আমি এডুকেশন ডাইরেক্টর, আমি ঠিকই এশার পরে যে উপস্থিত, আপনাকে যে আজকে 10টা বাচ্চা দিলাম, 10টা বাচ্চাকে কি শিখাইলেন? দেন 36টা মোরাক্কাব শিখাইছেন? জি শিখাইছি। সবাই পারে? হ্যাঁ পারে। আমি কি করব? ওই 36টা মোরাক্কাব ধরবো না, ওটা লেসন প্ল্যানিং ওয়ার্কশিট সে আমাকে দিবে, আমি এইটার আদলে আমি 36টা ধরবো। যখন আমি এইটার আদলে 36টা সে পারবে, তাহলে মনে করবে সে শিখিয়েছে। অর্থাৎ এটাকে ভিডিও হয়ে যাবে, এটা লেসন প্ল্যানিং হয়ে যাবে। আপনি গার্জিয়ান, আপনার মোবাইলে আজকে চলে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে আপনার বাচ্চা আজকে সারাদিন কয় ঘন্টা কোরআন পড়লো? 6 ঘন্টা। 6 ঘন্টায় কি শিখলো? আপনি ঘরে বসে দেখবেন, আপনি আমেরিকা বসে দেখবেন, আপনি ইংল্যান্ডে দেখবেন, আপনি জাপানে বসে বসে দেখবেন, আউটপুট দেখেন আপনি। 1 সপ্তাহে কি শিখলো, 1 মাসে কি শিখলো, আপনি প্রতিদিন আউটপুট, প্রতিদিন আপনার পড়ালেখার আউটপুট আপনি দেখবেন ঘরে বসে। আর এখন মাদ্রাসাগুলোতে আপনি যান না, আমার বাচ্চা কি পড়াশোনা করছে? হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো অনেক ভালো, অনেক ভালো মানে, আরে কি পড়ছে, কতটুকু পড়ছে, এগুলো কোনো অনেক ভালো মানে কি? এটা কোনো, এইগুলো কোনো কথার দলিল না। কথা হচ্ছে কতটুকু শিখছে, কয় লাইন শিখছে, কয়টা শব্দ শিখেছে, এটা বুঝে নেবেন আপনি, এটা দায়িত্ব আপনার। অতএব আমাদের সচেতন হতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে, মাদ্রাসা মুআতামিম সাহেব যারা আছেন তারা আমার ভিডিও দেখেন, সচেতন হন। দুনিয়ার মোহে পরে ভুলে কেন রাও, তুমি যে খোদার গোলাম আর করো নাও, কম খাও কম ঘুমাও কম কথা বলো, বিলাসিতা ছেড়ে দিয়ে সাদা সিধা চলো, জান্নাতে বাড়ি তোমার সাদা মনে রেখো, কেমনে হাসিল হবে সে ফিকিরে থাকো। মুআতামিম সাহেবদের উদ্দেশ্যে বলতেছি আমি। তাহলে কায়দাতে আমি 36টা শব্দ যদি এভাবে শিখাই, 252টা শেষ করতে কয়দিন লাগবে? 7 দিন। 7 দিনই সে কি শেষ? কায়দা শেষ। এখন বলেন 10 জন বাচ্চার জেন কি সমান? সমান না। এই 10 জন বাচ্চার কারো দুর্বল কারো সবল, তাহলে আমি কি করব? দুর্বলকে আলাদা করব, সবল থেকে আলাদা করব, করে আমি আবার কি করব? ডিভাইড করে আমি আবার প্র্যাকটিস করাবো গোড়া থেকে। তাহলে হলো কতদিন? 14 দিন। 14 দিনে কায়দা শেষ। 14 দিন পর দেখবেন এক গ্রুপ আমপাড়ায় চলে যাবে, ওই 10 জন থেকে 2-3 জন আমপাড়ায় যাবে, কিন্তু 7-8 জন দেখবেন এখনো শেষ করতে পারেনি। তাদেরকে আবার 14 দিন প্র্যাকটিস করাবো। কয়দিন? 1 মাস। একটা বাচ্চা কায়দা শেষ করতে কয়দিন লাগে না? 1 মাসে বেশি লাগে না। কয়বার রিভাইজ দিলাম? 4 বার রিভাইজ দিলাম। যে দুর্বলকে আলাদা করলাম, সবলদেরকে আলাদা করলাম। যে 3টা শব্দ পারে তাকে যদি আপনি 10টা দেন সে পারবে না, আর যে 10টা পারে তাকে 3টা দিলে পড়া আগাবে না। অর্থাৎ যে যতটুকু পারে তাকে মস্ক করে ততটুকুর জন্য আলাদা আলাদা সেকশন বানায়, আলাদা আলাদা টিচার তৈরি করে ওভাবে ট্রেনিং করাইয়া যখন আমি টিচটা দিব, তখন ওই যে বাচ্চার মেধা যতটুকু আছে তাকে ততটুকু পড়া ইমপ্রুভ হবে, উন্নতি হবে না। আমরা কি করি? ভালোটাকেও খারাপটাকেও মধ্যমটাকেও এক নজরে দেখি, সমানে, হ্যাঁ ওই যে টার্গেট ছাড়া চলতে থাকে। তো ভালোটা উন্নতি হয় না, খারাপটা উন্নতি হয় না, এভাবে বছরকে বছর পার হয়ে যায়। কায়দা শেষ করতে লাগে 1 বছর 2 বছর। হায় হায়, আমি কতদিন শেষ করলাম? 1 মাসে। তাহলে আমার টার্গেট থাকতে হবে যে একদম দুর্বল তাদেরকে টার্গেট রাখবো আমরা। তাদেরকে যদি আমরা টার্গেট রাখি তাহলে কি হবে? সবলরা অটোমেটিক পারবে।
আচ্ছা, যদি একদম দুর্বল হয় 2 মাস, 2 মাসের বেশি কায়দা শেষ করার কথা নয়। সেখানে কিভাবে 1 বছর লাগে আমার ভাবতে অবাক লাগে। আমপাড়ার মধ্যে আছে 293টা লাইন। আমি যদি একদিনে 36 লাইন শিখাই মুখে মুখে মাস্কের মাধ্যমে, হারফে তক্তে লফজে তক্তের মাধ্যমে, উস্তাদ পড়তে পড়াইতে পড়াইতে মুখের ফেনা বেড়ে যেতে হবে, ছাত্র পড়তে পড়তে মুখে ফেনা বেরোতে হবে, উস্তাদ মোবাইল টেপার সময় পাবে না তো। তখন 9 দিনে আমপাড়া শেষ। 9 দিন পরে দুর্বল আলাদা সবল আলাদা করে 18 দিন। 18 দিন পরে দেখবেন 2-4 জন নাজারে চলে গেছে, আবার কিছু দুর্বল আছে, 36 দিন পড়াবো, প্রয়োজন আরো 2 মাস। 4 মাসে কায়দা আমপাড়া শেষ। টার্গেট নিতে হবে যে আজকে এই বাচ্চাগুলোকে আমি এতটুকু শিখেই ছাড়বো, টার্গেট ছাড়া কোনো কিছু হবে না। আচ্ছা, এরপরে কি হলো, কয় মাসে? 4 মাসে কায়দা আমপাড়া শেষ, যেটা আমাদের এখানে করাই থাকি নাজরা। নাজরার মধ্যে পুরো কোরআন শরীফে আছে 6666 আয়াত, বিভিন্ন আয়াতে বিভিন্ন ধরনের হইতে পারে, আর লাইন আছে 8087 লাইন, হয়তো এদিক সেদিক 2-4টা হতে পারে। কিন্তু আমি যদি টার্গেট করি যে একটা বাচ্চাকে 30 দিনে 1080টা লাইন শেখাবো, তাহলে 8087 লাইন শেষ করতে কয়দিন? 8 মাস। আর ওখানে 4 মাস। 1 বছরের মধ্যে কায়দা আমপাড়া নাজরা শেষ হইলো কিনা? আর আমরা কি করি, 1 বছরে আমপাড়া কায়দাও শেষ করতে পারি না। শোনেন ভাই ও দোস্ত বুজুর্গ, 1 বছরের মধ্যে কায়দা আমপাড়া নাজরা শেষ। 2 মাস কিন্তু বন্ধ ধরতে হবে, কারণ 2 ঈদে বন্ধ, অন্য অন্য বন্ধ দিতে পারে। 14 মাস, আরো 6 মাস হাতে নিয়ে আরো 12 বার খতম দিতে হবে নাজরা। নাজরা ওস্তাদের সাথে 6 বার মুখে মুখে মস্কের মাধ্যমে পড়াইতে হবে। তাহলে 1 বার আর 12 বার, 13 বার যদি আমি মস্ক করাই, তাহলে এই বাচ্চাটা কোরআন মুখস্থ হয়ে যাবে, হেফজর মতো হয়ে যাবে, 60% মুখস্থ হয়ে যাবে। এরপরে হেফজখানায় নিজে দৈনিক 2-3-4 পৃষ্ঠা সবক দিতে পারবে। অর্থাৎ ফাউন্ডেশন তো মজবুত। আর আমরা কি করি, ফাউন্ডেশন তো মজবুত থাকি না। আমি বিল্ডিং করবো 10 তলা, কালাম দিতে হবে মনে করেন এখানে 100টা, তো দি কয়টা? 20টা। বিল্ডিং টিকবে? টিকবে না। ফাউন্ডেশন তো মজবুত না। গার্জিয়ানটাকে খুশি করার জন্য বাচ্চাকে কোন রকম টানিবেনি করে হেফজখানায় তুলে দিই। এখন ও তো আর সহ্য করতে পারে না। ওই ফাউন্ডেশন মজবুত না করে কি করে, হেফজখানা তুলে দেওয়ার কারণে যে সকল অভিভাবকদেরকে, যাদের বাচ্চাদেরকে হেফজখানায় যে 2 প্যারা 3 প্যারা মুখস্থ করে আর পারে না, সামনে আগায় না, বলে যাচ্ছে, তাদের উদ্দেশ্য কথাগুলো একটু শুনেন, ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন। ফাউন্ডেশন মজবুত না করে বাচ্চাকে হেফজখানায় তুলে দিছে, যখন আপনার বাচ্চা এখন চাপ হয়ে যাচ্ছে, এখন তো পালান শুরু করে দিচ্ছে, আর ওদিক দিয়ে ফিটা দেয়। আর ফাউন্ডেশন যখন মজবুত হয়ে যাবে, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এমনি বাচ্চা হেফজ হইতে মাত্র 1.5 বছর, আর এখানে কত? 1.5 বছর, 3 বছর। আরো যদি দুর্বল হয় 4 বছর লাগুক, দৈনিক 6 ঘন্টা পরে। আচ্ছা, শুনানি কয় ঘন্টা? 1 ঘন্টা, 5 ঘন্টা, 1 বছর, 5 বছর। তাহলে একটা বাচ্চা কায়দা আমপাড়া নাজরা হেফজ যদি মজবুত ইয়াদওয়ালা হাফেজ বানাতে চাই, তাহলে 4 থেকে 5 বছরের মধ্যে হওয়া সম্ভব। দৈনিক 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা পড়াশোনা করে। এখনো কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা, 8 ঘন্টা ঘুম, দিনে 2 ঘন্টা, রাতে 6 ঘন্টা, বাকি থাকে কয় ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টা 5 ঘন্টা খেলাধুলা, নামাজ কালাম ইত্যাদি, আর বাকি থাকে ঘন্টা 5 ঘন্টা। এখন আপনার ছেলে মনে করেন হেফজ পড়ে বা নাজরা পড়ে, আপনি আপনি যে হুজুরকে যে বলেন, হুজুর কি আমার ছেলেটা একটু বাংলা ইংরেজি পড়াবেন, হেফজ পড়তেছে, না 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 না, 2টা পড়ার চাপ হয়ে যাবে। তাহলে আমি বলবো যে আজকে সারা দিন আপনার বাচ্চাকে কয় ঘন্টা পড়াইলো, কি পড়াইলো, এই লেসন প্ল্যানিং আর ওয়ার্কশিট, এটা কই? এটা চাইছেন কখনো? তো কেমনে বুঝলেন যে চাপ হয়ে যাবে? কোন ডিসিপ্লিন, লেসন নাই, প্ল্যানিং নাই, টার্গেট নাই। আজকে যদি টার্গেট করতাম যে আমার আন্ডারে 10টা বাচ্চা আছে, যে বাচ্চাটা পড়া একটু কম পারে তাকে কাছে ডেকে নিয়ে কান্দের উদ্বাস না করাই 5 মিনিট যে কান্দের উদ্বাস করাইলেন বা 15 মিনিট, তার লাইফ থেকে 15 মিনিট চলে গেল, এটা তার ফেরত দিতে পারবেন না। পারবেন? তাকে মস্ক করাই শিখিয়ে দাও। যে পারে তাকে টার্গেট দেন যে 5 লাইন মুখস্থ হয়ে গেলে তো সবক নিয়ে আসবেন, আবার 5 লাইন দেবেন, 10 লাইন নেবেন, 10 লাইন দেওয়ার পরে আবার 5 লাইন দেবেন, 15 লাইন একসাথে নেবেন। টার্গেট করায় পড়ান। আরে টার্গেট পড়াবে সুযোগ থাকতে হবে না, মোবাইলে ফেসবুক দেখবে না টার্গেট দেবে। ভাই হক কথা বলি, হক কথা, এগুলো হক কথা, চির হক কথা বলি আমি। যদি মাদ্রাসা, আপনারা মুআতামিম সাহেব যারা আছেন অথবা আপনারা অভিভাবক যারা আছেন, আপনি দেখবেন আপনার ছেলেকে দেওয়ার আগে ওই হুজুর মোবাইল চালায় কিনা ক্লাসরুমে। যদি ক্লাসরুমে মোবাইল চালায়, ওই মাদ্রাসা ভর্তি করাবেন না, আমি বলে দিলাম। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। ক্লাসরুমে যদি কোনো ওস্তাদ মোবাইল চালায়,
উনি ওস্তাদ নয়, কোন মনোযোগী মোবাইলের দিকে, অতএব তার কাছে ছেলে মানুষ হতো না। এক, দ্বিতীয়ত হচ্ছে টার্গেট নিয়ে যদি বাচ্চা পড়াই, হেফজ হইতে সময় লাগে না। বাচ্চাটা ইয়াদলা হাফেজ হইতে বানাতে হলে তাহলে আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে 5 ঘন্টা। এখন দেখেন এই বাচ্চাটাকে জেনারেলও পড়াতে পারতেছি আমরা, কারণ কি টাইমকে আমরা বন্টন করতেছি, প্রত্যেকটা টাইমকে আমরা সময়কে টাইমকে সেকেন্ড হিসাব করে আমরা চলি। আগামী দিন আপনার সন্তানকে আমি 5 লাইন ইংরেজি পড়াবো মনে করেন, আমাদের কিন্তু ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, হ্যান্ডরাইটিং, তারপরে যে জেনারেল নলেজ, তারপরে রিডিং স্কিলস, কম্পিউটার সায়েন্স, মানে সবকিছু সাবজেক্ট আছে। যেদিন যে টিচার পড়াবেন উনি লেকচার শিট তৈরি করবেন, মনে করেন 5 লাইন, 5 লাইনের মধ্যে যে শব্দগুলো কঠিন ওগুলো রাইট প্রনাউন্সিয়েশন অনুযায়ী বাচ্চাটাকে মুখস্থ করাই দিই। এরপরে পরের দিন বলে ওপেন ইউর বুক, রিড ইউর লেসন। দেখেন অটোমেটিক্যালি সে নিজে নিজে পড়তে পারতেছে, আলাদা কোনো টিউটরের কোনো প্রয়োজন হচ্ছে না, প্রাইভেট মাস্টারের দরকার হচ্ছে না, ক্লাসে পড়া ক্লাসে হয়ে যাচ্ছে। তাহলে একই সঙ্গে কি হচ্ছে, কোরআনে হাফেজ হচ্ছে, ওদিকে কি হচ্ছে, পেলে নাচে গেট 1 2 3 ও পড়ে ফেলছে। দেখেন তাহলে 4 বছরের বাচ্চা যদি এখানে ভর্তি করান, তাহলে আমাদের হিসাব হচ্ছে 4 থেকে 5 বছরে কায়দা শেষ করবে, পেলে শেষ করবে, 5 থেকে 6 বছরে সে কেজি শেষ করবে, নার্সারি শেষ করবে, ওদিকে আমপাড়া ভরবে। এরপরে 6 থেকে 7 বছরে কেজি শেষ করবে, নাজার শেষ করবে, 7 থেকে 8 বছরে হেফজ, আর ওদিকে কি গ্রেড 1 শেষ করবে। 8 থেকে 9 বছরের মধ্যে অর্থাৎ সে শুনানি সহ, অর্থাৎ 4 বছরের বাচ্চা ভর্তি হলে 9 থেকে 10 বছরের মধ্যে সে কোরআন হাফেজ হয়ে যাবে, গ্রেড 3 ভরে ফেলবে। এখন যে সময়টা লাগছিল কোরআন শরীফ শিখতে 6 ঘন্টা, এই টাইমে সে মাদানী হিসেবে ভর্তি হবে, আর গ্রেড 3 4 5 6 7 8 9 10 এ লেভেল লো লেভেল এসএসসি পরীক্ষা দেবে। আর ওদিকে মাদানী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দিয়ে মাওলানা তাকমিল দাওরা হাদিস পরীক্ষা দেবে। তাহলে একই সঙ্গে হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে, জেনারেল শিক্ষায় এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে সে কলেজ ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, চাইলে সে মিশর আল আজহার ইউনিভার্সিটি অথবা মদিনা ইউনিভার্সিটি ভর্তি হতে পারছে। এরপরে মুফতি, মৌলানা, মুফাসসির, কারি হবে। অর্থাৎ এই বাচ্চাটার বয়স যখন 16 থেকে 17 হচ্ছে, তখন সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, ওদিকে সে মৌলানা হয়ে বেড়ে যাচ্ছে, একই সঙ্গে দুইটা হচ্ছে। তাহলে আমরা টাইমকে মেনটেন করে বাচ্চাদেরকে পড়াই। এখন সমস্যা কোথায় জানেন? শোনেন সমস্যা আমি বলি, যারা শুধুমাত্র হাফেজ, অর্থ জানে না, তারা ম্যানার বোঝে না, সাইকোলজি বোঝে না, উত্তর বোঝে না, দক্ষিণ বোঝে না, এতিমখানায় পিঠা খাইয়ে বড় হয়েছে, বাচ্চাদের পিঠা দিয়ে মন নষ্ট করতে জানে তারা, শুধু তারা বাচ্চাদের ভালোবাসা দিয়ে কিভাবে পড়াতে হয় সেটা জানেন না, এই হলো সমস্যা। এই জন্য সিএনজি ড্রাইভার চেনেন? সিএনজি ড্রাইভার, ওকে যদি আপনি হেলিকপ্টার দেন, হেলিকপ্টারের সুইচ খুঁজে পাইতো না। তা আপনি যদি সিএনজি ড্রাইভার মার্কা ওস্তাদের কাছে আপনার বাচ্চা দেন, বাচ্চার লাইফটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আপনি তরকারির দোকানে গিয়ে যদি স্বর্ণ খুঁজেন, পাবেন কয় বুড়ি? এক বুড়িও পাইতেন না। আর স্বর্ণের দোকানে যদি যে বলেন ইলিশ মাছ খোঁজেন, একটা ইলিশ মাছও পাইতেন না। অর্থাৎ আপনাকে খুঁজতে হবে। আপনি সচেতন গার্জিয়ান হলে নিজে সশরীরে গিয়ে, স্বচোখে গিয়ে, মোবাইলে চাকচিক্য না দেখে, পড়াশোনার মান নিজে যাচাই করে, বাছাই করে, যোগ্য মানের টিচার আছে কিনা, এই আদর্শ টিচার আছে কিনা, এগুলো দেখে বাচ্চাকে ভর্তি করাবেন। এটা আমার পরামর্শ। এই মোবাইলে চাকচিক্য ভিডিও, আমার সুন্দর সুন্দর লেকচার দেখা, এগুলো দেখে কখনো আপনি বাচ্চা ভর্তি করাবেন না। যেমন আমি বলি, এই আজকে বাচ্চাটা কি শিখলো, জেনারেল কতটুকু শিখলো, এটা আমাদের লেসন প্ল্যানিং হবে, আমাদের ভিডিও এডিটর আছে, আমাদের আইসিটি ডিপার্টমেন্ট আছে, এরা ভিডিও করে প্রত্যেক দিন আপনার মোবাইল হোয়াটসঅ্যাপে চলে যাবে, ভিডিও সহ আপনার বাচ্চা কি শিখলো, কি খাইলো, কোন বেলায় কি খাইলো, কেমনে ঘুমাইলো, বিস্তারিত আপনি ঘরে বসে দেখবেন। আমার কথা হলো, আমি মুখে লেকচার দিলাম, কাজে যেয়ে ঠন ঠন, অনেকে মুখে লেকচার দেয় কিন্তু কাজে বেলা যায় কিছু করে না। আমার কথা হলো যে আমি মুখে যেটা বলছি বাস্তবতা সেটা করছি কিনা, এটা ঘরে বসে আপনি দেখবেন, বাস্তবতা দেখবেন, আপনার মোবাইলে চলে যাবে। আমি বাস্তবতা বিশ্বাসী, আমি মুখের লেকচারে বিশ্বাসী নই। এই জন্য আপনি যদি সচেতন গার্জিয়ান হয়ে থাকেন, তাহলে সরাসরি আমার প্রতিষ্ঠানে আসেন, স্বচক্ষে ফিজিক্যালি দেখেন, যাচাই করেন, এরপর আপনি বাচ্চা ভর্তি করানোর কথা বলবেন। এর আগে আপনি বাচ্চা ভর্তি করানোর জন্য ফোন দেবেন না, আগে সরাসরি আসবেন।
যাচাই করবেন আপনি। যদি আপনি সচেতন গার্জিয়ান হন, প্রয়োজনে আপনি আরো 10টা 20টা প্রতিষ্ঠান সফর করবেন আমার মতো, কইরা বাচ্চা ভর্তি করবেন যেখানে আপনার মনোনীত হয়, আমার কথার সাথে মিলে, হ্যাঁ, কথা কাজে বাস্তবতার সাথে মিলে, সেখানে ভর্তি করাবেন। আমার প্রশ্ন হলো এইটা। আমি ভিডিওটা করেছি এই কারণে, গার্জিয়ান সচেতন হন, অভিভাবক সচেতন হন, প্রত্যেকটা মাদ্রাসার মুয়াজ্জিম সাহেব সচেতন হওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি আজকে। অনেকে চিন্তা করতে পারেন যে 4 বছরের বাচ্চা কিভাবে ভর্তি করাবো। আমাদের এখানে 4 বছরের বাচ্চা ভর্তি করিয়াছে সে মঠবেড়িয়া থেকে, সে রংপুর দিনাজপুর থেকে। কারণ 4 বছরের বাচ্চাকে রাখার জন্য এখানে 3 বেলা খানা, 4 বেলা নাস্তা, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, খানা খাইয়ে দেওয়া, নখ কেটে দেওয়া, চুল কেটে দেওয়া, অসুস্থ হওয়ার সাথে সাথে মেডিকেল, ডাক্তার, সকল ব্যবস্থাপনাগুলো রয়েছে এখানে, সকল ব্যবস্থাপনা। অর্থাৎ মানে 4 বছরের বাচ্চা তো পায়খানা প্রস্রাব করতে পারে না, তার জন্য পায়খানা প্রস্রাব করে দেওয়ার জন্য লোক আছে, বিছানা বিছিয়ে দেওয়ার জন্য লোক আছে, গোসল করে দেওয়ার জন্য লোক আছে। মানে টোটাল কথা সকল সব ব্যবস্থাপনা কিন্তু আমরা এখানে রেখেছি। আপনি আপনার বাচ্চাকে আবাসিক রাখতে পারেন অথবা ডে কেয়ারও রাখতে পারেন। অর্থাৎ ডে কেয়ারের ব্যবস্থাও আছে, আবাসিকের ব্যবস্থাও আছে। অর্থাৎ আপনি চাইলে যখন দুটোটা সিস্টেম আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানসম্মত খানা। এখানে প্রতিদিন বাচ্চাদের খানা পিনা ডাক্তারি ফর্মুলা অনুযায়ী এখানে চেক করে কিন্তু দেওয়া হয়। আর প্রত্যেকটা রুমে একদম খাদেম রয়েছে, খাদেমরা, নির্দিষ্ট খাদেমরা বাচ্চাদেরকে দেখাশোনা সহ সর্বপ্রকার কাজকর্ম কিন্তু করে দেয়। অর্থাৎ আপনার কোনো চিন্তা করতে হবে না। এবং যারা প্রবাসী আছেন, পিতামাতা দেশের বাইরে থাকেন, চিন্তা করছেন বাংলাদেশের কালচার বড় করে তুলবেন, তারাও পারবেন ইনশাল্লাহ আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাইতে, যে তাদের খানা পিনা নাস্তা পানি চিকিৎসা, আমাদের MBBS FCPS শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বাচ্চাদেরকে আমরা চিকিৎসা করাই। এবং মাদ্রাসার ক্যাম্পাসেই রয়েছে আমাদের ব্যবস্থাপনা। কারণ একটা বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, তাদেরকে আমি সুস্থ বাচ্চা থেকে মেডিকেলে ঢুকিয়ে তাকে আলাদা সেবা করা হয়, তাকে আলাদাভাবে চিকিৎসা করা হয়, তাকে একটু খানা পিনাটা একটু ডিফারেন্স আলাদা যত্ন করে আমরা করে থাকি। অর্থাৎ আপনাদের কোনো টেনশন করতে হবে না। এখানে পোশাকাদি থেকে নিয়ে শুরু করে বই খাতা সকল ব্যবস্থাপনাগুলো আমাদের প্রতিষ্ঠানে আমরা করে থাকি। অর্থাৎ এই যে একটা বাড়তি আপনাদের টেনশন, এই টেনশনও মুক্ত রেখেছি। অর্থাৎ আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে এই সকল ব্যবস্থাপনাগুলো আপনি আমরা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আমরা রেখেছি। এবং আপনারা দূর দূরান্ত থেকে যদি বাচ্চা ভর্তি করান, তো চিন্তা করেন যে অত দূর থেকে বাচ্চা ভর্তি করাবো, একদিন থাকবেন কিভাবে, সেই ব্যবস্থাপনাও এখানে রয়েছে। আপনার আবার আপনি এসে এখানে একদিন থাকবেন, বাচ্চা নিয়ে থাকবেন, সব ব্যবস্থাপনা এখানে আছে। অর্থাৎ আপনি কোনো টেনশন ছাড়া এই প্রতিষ্ঠানে বাচ্চা ভর্তি করাতে পারবেন। আরো সব ধরনের সুযোগ সুবিধা তো আমি আপনাদেরকে আলোচনাই করলাম। তো আমি আশা করি আপনারা অতি সত্বর আপনারা যোগাযোগ করবেন। এবং আমাদের কোটা অতি সংকট, আমরা বছরে 2বার ভর্তি করাই। একবার করা হচ্ছে জুন জুলাই সেশন, আর একটা করা হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি। তো আমাদের ডিসেম্বরেই আমাদের কোটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। তো যারা আপনারা ভর্তি করাতে চান অতি সত্বর যোগাযোগ করবেন। এবং আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমরা সকল ভর্তি কার্যক্রমগুলো সমাপ্তি করার চেষ্টা করব। অর্থাৎ জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে আপনারা যোগাযোগ করবেন এবং সশরীরে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের ছোট ছোট শিশুদের জন্য বিশাল বড় কনফারেন্স রুম করেছি, যেখানে বাচ্চাদের প্রতিযোগিতা করা হয়। এখান থেকে প্রতিযোগিতা করে যেন দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে, এর জন্য আমাদের এখানে মিডিয়া সেন্টার রয়েছে, স্টুডিও রয়েছে, কনফারেন্স রুম রয়েছে, এবং আমাদের টেলিভিশন প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যবস্থাপনা, সকল ব্যবস্থাপনা কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। এবং ছোট ছোট বাচ্চারা এখন থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাতে যে কোনো বিষয়ে জয়লাভ করে আসতে পারে, সেই প্রোগ্রাম কিন্তু আমাদের এখানে আছে। শুধু কোরআনের তেলাওয়াত নয়, এখানে ইংরেজি উপস্থাপনা, বক্তৃতা, বিশ্ব হাতের লেখা দিবসে আপনাদের বাচ্চারা অংশগ্রহণ করে, আরবি উপস্থাপনা, বক্তৃতা, কবিতা আবৃত্তি, উপস্থাপনা, বক্তৃতা, মানে সর্বপ্রকার এখানে প্রতিযোগিতা এখানে বাচ্চাদেরকে শেখানো হয়। শুধু আমাদের কোরআন প্রতিযোগিতা নয়, এখানে ইংরেজি প্রতিযোগিতা, বিশ্ব হাতের লেখা প্রতিযোগিতা, তারপরে সুন্দর বাচনভঙ্গি, কবিতা আবৃত্তি,
সকল বিষয়গুলো আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় পাবেন না, যেটা আমাদের এখানে আলাদা বৈশিষ্ট্যভাবে বাচ্চাদের আমরা দক্ষ করে তুলি। এবং এটার জন্য আমরা কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষকও এখানে নিয়োগ দেওয়া রয়েছে। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রতিষ্ঠানে যদি বাচ্চা ভর্তি করান, আপনারা অনেকে মনে করেন আমার বাড়ি তো পঞ্চগড়, আমার বাড়ি টেকনাফ, আমার বাড়ি হচ্ছে তেঁতুলিয়া, আমার বাড়ি হচ্ছে বেনাপোল, আমার বাড়ি হচ্ছে আসাম, আমার বাড়ি হিন্দুস্তান, আমার বাড়ি কলকাতা। সমস্যা নেই তো ভাই, আপনার বাড়ি যেখানে হোক না কেন, আমি আপনাদের জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা রাখছি, হোটেল স্টাইলে রেখেছি, আপনাদের জন্য গেস্ট হাউস আছে। এখানে আসবেন, একদিন 2 দিন 3 দিন থাকবেন, যাচাই করবেন, বাছাই করবেন, পরিবার নিয়ে আসবেন, আপনার ওয়াইফ থাকলে ওয়াইফকে নিয়ে আসবেন, বাচ্চাকে নিয়ে আসবেন, ঘুরবেন, আপনাদের খাওয়া ফ্রি, থাকা ফ্রি, সব ফ্রি, গোসল করবেন শ্যাম্পুটা ফ্রি, আপনার টয়লেট টিস্যুটা ফ্রি, আপনার সবকিছু ফ্রি করে দেবো। 3 দিন থাকেন, 5 দিন থাকেন, আপনি সমস্যা কোথায়? সবকিছু ব্যবস্থা, হোটেলে থাকার দরকার নেই। আপনি বিমানে আসবেন বিদেশ থেকে, আপনাকে এয়ারপোর্ট থেকে আমি গাড়িতে করে নিয়ে আসবো, আমার গাড়ি আছে, নিয়ে আসবো, এই আপনার থাকার ব্যবস্থা। আপনি আগে যাচাই করেন, পছন্দ হলে আপনি বাচ্চা ভর্তি করবেন, পছন্দ দেবেন না সালাম দেবেন, আপনাকে আবার এয়ারপোর্টে আগে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আমি তো দিন প্রচারের জন্য বসেছি, আমি তো মানুষকে ধোকা দেওয়ার জন্য আমি আসিনি। অতএব আমি যদি সব পাই, আমি যদি হক কথা বলে কিছু আপনারা কিছু জানেন শেখেন, এটাই আমার পাওয়া। দুনিয়া তো সারা জীবন মানুষ বাঁচে না, আর আমি সারা জীবন বাঁচতেও আসিনি। অতএব আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে প্রয়োজন আবার দেখেন, আর ভিডিওটা 3 বার দেখেন আপনি, এবার আপনি ফোন করেন। আচ্ছা, এলো দূর থেকে যারা আসতে চান, এখন আসেন কিভাবে আসবেন দেখেন। আপনি যাত্রাবাড়ি আসবেন যদি আপনি উত্তরবঙ্গ থেকে আসেন, অথবা চট্টগ্রাম থেকে আসেন, যদি কুমিল্লা থেকে, যদি নোয়াখালী চাঁদপুর থেকে আসেন, অথবা কিশোরগঞ্জের সিলেট থেকে আসেন, তাহলে কাশপুর ব্রিজ পারাবেন, পাড়ায় চিটাগাং রোড আসবেন, চিটাগাং রোড অর্থাৎ ঢাকা চট্টগ্রামের বিশ্ব রোডের চিটাগাং রোড যেটাকে বলা হয় কাশপুর ব্রিজের পরে। অথবা আপনি যাত্রাবাড়ি থেকে আসেন, খুলনা থেকে আসেন, বরিশাল থেকে আসেন, কুয়াকাটা থেকে আসেন, হুলাহাট থেকে আসেন, আপনি গাজীপুর থেকে আসেন, ময়মনসিংহ থেকে আসেন, তো এই যাত্রাবাড়ি আসবেন, এসে 20 টাকা বাস ভাড়া দিয়ে চিটাগাং রোড নামবেন। চিটাগাং রোড নেমে একটা খেয়াল রাখবেন কথাটা, ওখান থেকে যে কোনো একটা অটোকে বলবেন আমি সিদ্ধিরগঞ্জ পোল, আবার বুঝেন আমি কি বলি, সিদ্ধিরগঞ্জ পোল পার হয়ে আইয়ুবনগর যাব। তখন আপনাকে যে কোনো রিক্সাওয়ালা বলবে সিদ্ধিরগঞ্জ পোল পার হয়ে আইয়ুবনগর বললে আপনাকে এখানে নিয়ে আসবেন। এরপর আইয়ুবনগর আপনি নামছেন না, নামার পরে আপনি এখন কি বলবেন জানেন, যে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট একটি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে বলে এই এলাকায়, সেটাতে যাব। দেখবেন যে কোনো স্থানীয় দোকানদার আপনাকে সুন্দরভাবে দেখাই দিবে। অথবা আপনার মোবাইল যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে, বা আপনি যদি প্রাইভেট কার চালাই থাকেন, তাহলে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে লিখবেন ম্যাপের মধ্যে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে লিখলে আপনার ম্যাপে সঠিক রাস্তা দিয়ে নিয়ে চলে আসবে। এইটা হলো আপনার আসার ঠিকানা। থাকার ব্যবস্থাপনাও বলেছি, আসার ব্যবস্থাপনা বলেছি। এখন আপনি বলবেন যে 32 মাসিক বেতন, শোনেন 32 মাসিক বেতন এখানে সহজ বিষয়। আপনি যদি মনে করেন যে আপনার ইনকাম সারাদিন এখানে মাসিক ইনকাম শেষ করে ঘর ভাড়া, তারপরে অন্যান্য ছেলে মেয়েদের অসুখ বিসুখ, হসপিটাল খরচ সবকিছু ব্যয় করে আপনার কাছে 10,000 টাকা আছে, এই টাকাটা আমি বাচ্চার জন্য ব্যয় করব, আদর্শ শিক্ষা করার জন্য, বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার জন্য, বাচ্চাকে কোরআনে হাফেজও বানাবো, জিনাল শিক্ষায় শিক্ষিত করবো, এমন একটা প্রতিষ্ঠানে দিতে চাই। আর যদি মাসিক 10,000 টাকা ব্যয় করতে আপনার সক্ষম হন, তাহলে আমাদের প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ এখানে ভর্তি করাতে পারবেন, পড়াইতে পারবেন। আমি আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখেছেন, কষ্ট করে দেখেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে দুঃখিত এতক্ষণ সময় নষ্ট করার জন্য। তো আমি আপনাদের অনুরোধ করবো, একবারের জন্য হইলো আপনি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবেন। আমি আছি আপনাদের জন্য 24 ঘন্টার জন্য। তবে একটা কথা খেয়াল রাখবেন, সকাল 11টা থেকে 2টার মধ্যে আসবেন। আর জুমাবার অথবা বৃহস্পতিবার এই 2 দিন আসবেন না প্লিজ। এই 2 দিন আমাদের পুরনো গার্জিয়ানগুলোদের সাথে সময় দিতে হয়। নতুন গার্জিয়ানদেরকে আমরা রবিবার থেকে আমরা বুধবার সময় দেই, তাও দিই সকাল 11টা থেকে 2টা পর্যন্ত। আর আমাদের লিংক দেওয়া থাকবে, এই লিংকে আমাদের প্রতিষ্ঠানের একটা নম্বর থাকবে 018424766160।
এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটা নক দিলে একটা ফ্রিতে মেসেজ যাবে, ওখানে আপনার ডিটেলস আরো কিভাবে কিভাবে আসবেন তাও দেওয়া আছে, ঠিক আছে? অথবা এই নম্বরে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারবেন। নাম্বারটি স্ক্রিনে দিচ্ছি, আমরা দেখে নেন ভালো করে। তো আপনাদের অনেক সময় নষ্ট করছি। আর যদি আপনি চিন্তা করেন যে আপনার সন্তানকে আমি জিনার শিক্ষায় শিক্ষিত বানাবো, কোরআনে হাফেজ বানাবো, মৌলানা বানাবো, মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে ডক্টরস করে ইসলামিক স্কলার বানাবো, তাহলে আজ আর দেরি করবেন না। আমার ভিডিও তো দেখছেন, সাথে সাথে আপনি চলে আসেন, আমি যেভাবে লোকেশন দিয়েছি, আমি আপনার সঙ্গে আছি। আমি কথা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি বাঁচায় রাখে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ইস্তেকামাতের সাথে আপনার সন্তানকে যদি আপনি এখানে পড়াশোনা শেষ করেন, আপনার স্বপ্ন দিন পূরণ হবে ইনশাআল্লাহ, আল্লাহ পূরণ করবে। আমি আছি আপনাদের সঙ্গে সর্বসময়, আপনাদের খেদমতে নিয়োজিত হিসাবে আমি এই প্রতিষ্ঠানে দায়িত্বে আছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভিডিওটি ভালো লাগে, কমেন্টসে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন, আশা করছি।